আজকে শিডিউলটা? সকাল 9টায় এফডিসিতে মুবিন খানের সেটে শুটিং, 2টায় পাগলায় গোলাম শফির সেটে, ওখানে কাজ করবেন সন্ধ্যা 6টা পর্যন্ত। 7টায় ঢাকায় ফিরে আসবেন। সন্ধ্যা 7:30টায় হোটেল গোল্ড হিল ক্লাবে আপনার ফ্যান ক্লাবের রিসেপশন। রাত 9টা থেকে 11টা পর্যন্ত স্বপ্নের রাজকুমারী ছবির ডাবিং। গুড। আজ রাতে কোনো শুটিং রাখুনি না? না, রাখিনি। তবে ডিরেক্টর আরিফ হাসান বলেছেন স্বপ্নের রাজকুমারীর পর ওনার একটু ডাবিং যেন আপনি করে দেন। আজ তো তার কোনো শিডিউল ছিল না। তা ছিল না, তবে বেচারা একটুর জন্য আটকে আছেন। আর এছাড়া আপনি তো অন্য কাউকে দিয়ে ডাবিং করাতেও রাজি হন না। ঠিক আছে, তবে রাত 12টার মধ্যে আমি বাসায় ফিরতে চাই। স্বদেশ মুভিজে মোহাম্মদ ভাই কথা বলতে চেয়েছিলেন, তাকে কখন আসতে বলেছো? পাগলায় আসতে বলেছি। ওহো চন্দন, তুমি যে কেন সবাইকে সেটে আসতে বলো? তুমি জানো আমি সেটে অন্য কথা বললে অভিনয়ে কনসেন্ট্রেট করতে পারি না। সরি ম্যাডাম, এছাড়া সময় বের করা গেল না। স্টার ফ্যাশন পত্রিকা আপনার একটা ফটো সেশনের ডেট চেয়েছে। নেক্সট ফ্রাইডে থেকে আসতে বলবো? না। ম্যাডাম, ওরা প্রায় 2 মাস হলো অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছে। আমি কি করব? আমি কি তাদের আননেসেসারিলি সময় দিচ্ছি না নাকি? আচ্ছা, কন্টিনিউশন অনুযায়ী আমার কস্টিউমগুলো গাড়িতে তোলা হয়েছে? আপনার কস্টিউম ডিজাইনার এখন ওগুলো রেডি করছে। ঠিক আছে, ওগুলো গাড়িতে তুলতে পারলে আমি এক্ষুনি আসছি। ম্যাডাম, স্টার ফ্যাশনের ফটো সেশন? ঠিক আছে, ফ্রাইডে সকাল 11টায় আসতে বলো, কিন্তু 2 ঘন্টার বেশি আমি সময় দিতে পারবো না। ওকে? ওকে ম্যাডাম। তোমরা শুরু করনি কেন মা? তোর জন্যই তো জীবন, তোর তো কলেজ বন্ধ না, যাবি আমাদের সাথে? কোথায়? সামনের সপ্তাহে আমাদের ইউনিট জাফলং যাচ্ছে। না, না কেন? ওইসব শুটিং ফুটিংয়ে যেতে আমার ভালো লাগে না। ডাইরেক্টর সাহেব, আপনার ইউনিট তো রেডি দেখতেছে, কিন্তু আপনার হিরোইনের তো কোনো খবর না। আসবে আসবে, এখনো তো 9টা বাজেনি। ঠিক 9টার সময় দেখবেন রেডি হয়ে সোজা সেটে চলে আসবে। দেখ, ভরসা হয় না। আচ্ছা তোফা ভাই, ফারজানাকে নিয়ে আপনার টেনশন আজও গেল না। ও কি কোনোদিন সেটে লেট করে এসেছে? কাউকে কোনোদিন ভুগিয়েছে বলুন? ডর লাগে রে ভাই, ডর লাগে। 1 মিনিট শুটিং ডিলে হলে কত টাকা লস হয় এটা তো আপনি ভালোই জানেন। আর তাছাড়া ফিল্মের কস্ট যে হারে দিন দিন বাড়তেছে, এই হালার ব্যবসা ছাইড়েই দিব নাকি এটাই ভাবতাছি। বুঝলেন না হিরো সাহেব, প্রথম প্রথম সকলেই আপনার নাগাল গুলগুলা ভাব দেখায়, কিন্তু যেই একবার এস্টাবলিশড হয়ে গেল তখন তাকে মোশান দেহে গেল। আপনি তো এই লাইনে অনেকদিন ধরে আছেন, আপনিই বলুন সবাই কি একরকম হয়? না না, সবাই একরকম হইব কে? এর মধ্যে এক্সেপশনও আছে। ওই যে ফারজানা ম্যাডাম এসে গেছে। তাই তো, আরে 9টাই তো বাজে দেখতেছি। কি হলো আম্মু, খাবার নিয়ে বসে আছো কেন? এত কি ভাবছো? হ্যাঁ, এই তো খাচ্ছি। বাঁচবে না, বেশি দিন বাঁচবে না। আচ্ছা জীবন, আজ 3 মাস হয়ে গেল, তুই তো একবারও ঘরে গেলি না। আমার ইচ্ছা হয় না মা। মোহাম্মদ ভাইয়ের ছবিটা সাইন করেছো? হ্যাঁ করলাম। গুড। আমাকেও অফার দিয়েছে, জানো তো? জানি। আপনি করবেন? তুমি যখন রাজি হয়েছো তখন তো আর আমার আপত্তি করার সুযোগ কোথায়? মানে? আমার শর্ত ছিল তোমাকে হিরোইন হিসেবে নিলেই এই ছবিটা আমি করব। অন্য কেউ হিরোইন হলে আপনি করতেন না কেন? কারণ এই ছবির চরিত্রটা তোমার চেয়ে আর কেউ ভালো করতে পারবে বলে আমার মনে হয় না। বেশি বেশি বলবেন না, জান। আমার সবকিছুই তো তোমার কাছে বেশি বেশি বলে মনে হয় বেবি। হাসছো কেন? আরে তুমি হাসছো কেন?
ওই যে ডাকছে, চলুন। বুঝলে শিবলি, ফারজানার মতো হিরোইন ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব একটা আসে না। আমি আশ্চর্য হই মেয়েটার ওয়ার্ক স্পিড এবং ডিসিপ্লিন লাইফ দেখে। জি, টাইমলি সেটে আসা, পার্ট মুখস্থ করা, এসব তো আজকাল ফিল্মে উঠেই গেছে, কিন্তু ফারজানাই আবার এগুলোকে ফিরিয়ে এনেছে। সবচেয়ে বড় কথা, স্ক্যান্ডাল বলতে যা বোঝায় তা আজও মেয়েটিকে স্পর্শ করতে পারে। তাহলে আমি ওর কোন বিষয়টা নিয়ে ইনভেস্টিগেট করব? স্ক্যান্ডাল নেই, কিন্তু ওর জীবনেও ঘটনা আছে। পত্রপত্রিকায় একবার সেটা ছাপাও হয়েছিল, আবার সবার অজান্তে সেটা হারিয়েও গেছে। আমি চেষ্টা করবো খলিল ভাই। এই অ্যাসাইনমেন্টের উপর নির্ভর করছে তোমার চাকরি এখানে কনফার্ম হবে কিনা। পত্রিকার কাজ ছাড়া আমি আর কিছুই জানি না খলিল ভাই। হ্যাঁ, আপনার এখানে সেটেল হতে না পারলে আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। আচ্ছা শিবলি, তোমার তো লেখা খারাপ না, প্রফেশনটাও বোঝো, তারপরও বেশি দিন তোমার কোনো পত্রিকার চাকরি থাকে না কেন বলো তো? সঠিক কারণটা আমিও জানি না, তবে যেখানে কাজ করেছি এক পর্যায়ে তারা বলেছে আমি নাকি খুবই ইমোশনাল, নিউজ করতে গিয়ে সাবজেক্টের সাথে ইনভলভ হয়ে পড়ি। এর জন্য চাকরি চলে যাবে? স্ট্রেঞ্জ। আরে আমরা সাংবাদিকতা করি বলে কি হিউম্যান ফিলিংসকে অস্বীকার করতে পারি? শোনো, তুমি এই অ্যাসাইনমেন্টটা প্রপারলি করো, আমি অথরিটিকে কনভিন্স করে তোমাকে এখানে পার্মানেন্ট করে দেবো। বুঝতে পারছো না? তোমার পক্ষে কথা বলতে হলে আমার হাতে একটা কিছু থাকা চাই। আপা কেমন আছে? আরে শিল্পী, তুমি এখানে? পাশেই আমাদের শুটিং হচ্ছে। কার ছবি? জাফর সাহেব। ও আচ্ছা, স্ক্রিপ্টটা শুনেছি খুব ভালো হয়েছে। আচ্ছা, এই ছবিতে আজাদ, আফজাল আঙ্কেল, সরফরাজ সাহেব, সাকিনা আপাও কাজ করছেন না? হ্যাঁ, আপা সাকিব ভাই আসেনি? সাকিব ভাই? না, আজ তো ওনার কাজ নেই। ও, আমি তাহলে চলি। বসো বসো, সাকিব ভাই দুপুরের পরেই আসবেন। আমি তাহলে পরে আসবো, এখন আসি আপা। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি সিনে জার্নাল পত্রিকার রিপোর্টার শিবলি মোহাম্মদ। প্রফেশনে নতুন এসেছেন বুঝি? জি জি, না মানে আমি 6 বছর হলো সাংবাদিকতা করছি। বসুন, দেখে কিন্তু তা মনে হচ্ছে না। বলুন, ঢাকা থেকে এত দূরে কেন এসেছেন? আপনাকে তো ঢাকায় সবসময় ধরা যায় না। আমি আপনার উপর একটা ডিটেল রিপোর্ট করতে চাই। আপনি কি করে ফিল্মে এলেন, এই জগৎ সম্পর্কে আপনার মূল্যায়ন, আপনার ভবিষ্যৎ প্ল্যানিং ইত্যাদি বিষয় নিয়ে। বলছেন কি আপনি? এর জন্য তো প্রচুর সময়ের দরকার। সেটা আমি ভেবে রেখেছি, 2-1 দিনের আলাপে আমার চলবে না। আমি মাঝে মাঝে আপনার সঙ্গে আলাপ করে ব্যাপারটা সারতে চাচ্ছি। সরি, এত সময় আমি আপনাকে দিতে পারবো না। কিন্তু আপনি বসুন। আপনি যদি অন্য কোনো বিষয়ে আমার সঙ্গে আলাপ করতে চান, আমি আপনার সঙ্গে কিছুক্ষণের জন্য কথা বলতে রাজি আছি। আপনি বসুন, আমার বোধহয় শর্ট রেডি হয়ে গেছে। ফারজানার কাছে শুনলাম পাশে তোমাদের শুটিং হচ্ছে। একটু খোঁজ নিতেও তো এলেন না। শিল্পী, আমি এখানে কাজে এসেছি। আমিও কাজে এসেছি, তবু আপনার খোঁজ নিয়েছি। চা খাবে? না। কিছু বলবে? না, আমি আসি। চলে যাচ্ছ নাকি শিল্পী? বসো, সাকিবের সাথে একটু গল্প করি। ওদিকে জুনিয়র আর্টিস্টদের একটা নাচের দৃশ্য টেক হচ্ছে।
আমার অন্য কাজ আছে, আসি। কি ভিলেন সাহেব, নায়িকার পত্রত করে দাঁড়াতে পারলেন না? ওরে বাবা, শিল্পীকে আটকাবো আমি? এর চেয়ে বরং জলোচ্ছ্বাস ঠেকিয়ে রাখা সহজ। তারপর কেমন আছেন? না রে ভাই, ভালো না। কেন, কি হয়েছে? আরে কোত্থেকে এক নতুন নায়ক এসে জুটেছে, ইয়া দশাশয় চেহারা। ফাইট করতে করতে সত্যি সত্যি 10 কুইন্টালের একটা ঘুষি মেরে দিয়েছে আমার গালে। তাহলে তো ব্যাপারটা সেরেই গেছে। না রে ভাই, এখনো শেষ হয়নি। ভিলেনের কাছ থেকে দুর্ধর্ষ নায়ক নায়িকাকে ছিনিয়ে নেয়ার পুরো 16 মিনিটের সিকোয়েন্স এখনো বাকি। কোনো সংলাপ নেই, চেজ, কাউন্টার চেজ, মারপিট, মারের পর মার। উনি তো অ্যাপয়েন্টমেন্টই দিচ্ছেন না। ওর অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করাই হচ্ছে তোমার প্রথম কাজ। ওই ফিল্মের মেয়েদের কথাবার্তা আমার একদম পছন্দ হয়। এসব ফিল্মের মেয়ে মানে কি বলতে চাচ্ছ? ফারজানার একাডেমিক ক্যারিয়ার সম্পর্কে তুমি কিছু জানো? ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ও লেভেল করেছে, অনার্স করেছে ইংরেজিতে। কিন্তু ঠিক আছে, তুমি যদি না পারো তাহলে আমি অন্য কাউকে এনগেজ করি। না না খলিল ভাই, এই কাজটি আপনি করবেন না। ঠিক আছে, আমি আরেকবার চেষ্টা করে দেখি। আমি তাহলে আসি। তুমি আমাকে ভুলে যাও। পারভেজ, তুমি আমাকে ভুলে যাও। কি করে ভুলি বলো? আমার তো একটি মাত্র হৃদয়, সেটাও তো কেড়ে নিয়েছো তুমি। পারভেজ, তুমি আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো। ওকে, মেকআপ মেকআপ মেকআপ, ইয়েস ইয়েস। আমরা নেক্সট শটটা নেব ক্রেন দিয়ে উপর থেকে। হ্যাঁ, ওভারহেড একটা আমরা শট নেব। ফারজানা, জি? তোমাকে কি প্রম্পট করতে হবে? না। ও সরি। আচ্ছা, এই ক্রেনটা নিয়ে এসো, যাও। আরে যাও না বাবা, ক্রেনটা আনো। হা করে দাঁড়িয়ে আছে সবাই, যাও নিয়ে এসো তাড়াতাড়ি। ঠিক করো, দাও স্ক্রিপ্ট দাও। তোর এত বড় সাহস, তুই আমার প্রিয়ার গায়ে হাত দিয়েছিস। তোর ওই হাত ভেঙে টুকরো টুকরো করে কুকুরকে খাবো। ধুর মিয়া, সত্যি সত্যি মারলেন? আহা, কেঁদো না তো। কেউ দেখলে কি বলবে বলো? এখানে কত মানুষ, কত সাংবাদিক। কাঁদবো, আমার ইচ্ছে আমি কাঁদবো। আপনার কি? শিল্পী, পাগলামি করো না, তুমি আমার ছোট বোনের মতো। ব্যাস, শিল্পী, সিন ক্রিয়েট করো না প্লিজ। উনি আজ খুব বেশি অস্থির হয়ে গেছেন। ডাক্তার এসেছে? জি, আপনার একবার বাসায় গেলে ভালো হতো। আন্টি খুব হেল্পলেস ফিল করছেন। কি করে যাই বলো? আমি চলে গেলে ইউনিটকে ব্যাকআপ করতে হবে। আসসালামু আলাইকুম। আপনি? আমি ওই যে সিনে জার্নাল পত্রিকার রিপোর্টার। কি চান আপনি? একটা ইন্টারভিউর কথা বলেছিলাম না? দেখুন, সেটা আমি অভিনয় করতে আসি, অন্য কিছু করতে না। জানি তো, কিন্তু সবাই তো এভাবেই কাজ করে। আমি করি না। চন্দন, ডিরেক্টরকে বলো সাংবাদিকদের সাথে থাকলে আমি কাজ করব না। শুনুন, আপনার ইচ্ছে না হলে সাক্ষাৎকার দেবেন না, কিন্তু কাউকে এভাবে অপমান করার অধিকার আপনার নেই। প্লিজ প্লিজ, আপনি এখন আসুন, আসুন প্লিজ। সারাদিন অনেক ধকল গেছে মা, যাও শুয়ে পড়ো। আর একটু দেখি বাবা। মা এখন কেমন আছে? ভালো, ঘুমোচ্ছে।
নাও তোমার জন্য। কি ব্যাপার হঠাৎ গোলাপ? আজ 30শে সেপ্টেম্বর। সাকিব ভাই, আপনি কি আমাকে ব্যঙ্গ করতে এসেছেন? কি বলছো তুমি? 30শে সেপ্টেম্বর, এই দিনটির কথা আমি ভুলে যেতে চাই সাকিব ভাই। একটি ঘটনার জন্য 30শে সেপ্টেম্বরকে ভুলে যাবে কেন? আজ তো তোমার জন্মদিনও। আমি তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি বেবি। সাকিব ভাই, আসলে তুমি আমাকে কখনোই বোঝার চেষ্টা করলে না। নাও, আমি আসি। বসুন। না, আজ আসি। হ্যাপি বার্থডে টু ইউ বেবি। শফি ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি কিন্তু আজ তোমার এখানে নাস্তা করব, সেই জন্য কিছু খেয়ে আসিনি। শিওর, বসুন। সাকিবকে দেখলাম চলে যেতে, ব্যাপার কি? ওনার বোধহয় অন্য কোনো পার্টি শুটিং আছে। শুটিং? আরে ওর আজ তো শুটিং ছিল আমার ইউনিটে। ওর রিকোয়েস্টেই তো আমি ইউনিট প্যাক আপ করে দিয়ে এলাম। বেবি, আজ তোমাকে খুব ফ্রেশ লাগছে। আই এম ভেরি হ্যাপি টু সি ইউ ইন দিস মুড। তো নাস্তার কথা বলো। হ্যাঁ বলছি। চন্দন, বলছি ম্যাডাম। শফি ভাই, আমার না কাল থেকে একটা ব্যাপারে মনটা খুব খারাপ হয়ে আছে। কেন? কাল আবার কি হয়েছে? সিনে জার্নালের এক রিপোর্টে এসেছিলেন আমাদের সেটে। আমি ওনার সাথে ভীষণ খারাপ ব্যবহার করেছি। ওহ বেবি, সিনে রিপোর্টারদের এসব বিহেভ হজম করার অভ্যেস আছে। না, তবুও আমি ওনাকে ফোন করে একটু সরি বলতে চাই। ম্যাডাম ফারজানা, রিয়েলি ইউ আর অ্যান এক্সেপশন। কি বলছো তুমি? ফারজানা নিজে ফোন করে তোমাকে যেতে বলেছে? আমি যাব না, আপনি অন্য কাউকে পাঠিয়ে দিন। শিবলি, এতটা সেন্টিমেন্টাল হলে চলে না। নিশ্চয়ই তিনি তার ভুল বুঝতে পেরেছেন। ও মহিলা আমার সঙ্গে সেদিন যে আচরণ করেছে, তারপরে ওর সঙ্গে কথা বলার তো প্রশ্নই ওঠে না। হয়তো কোনো কারণে তার মুড অফ ছিল। সে অফ মুডে চল, তিনি আমার উপরে ছাড়বেন? আমি বেকার থাকবো, কিন্তু এই ধরনের অপমানকর পরিস্থিতি আমি সহ্য করব না। আপনি অন্য কাউকে পাঠিয়ে দিন খলিল ভাই। কিন্তু ফারজানা তো তোমাকেই চাইছে। শিবলি, সাংবাদিকদের জীবনে অনেক বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে হয়। আমি বুঝতে পারছি না বিষয়টাকে তুমি প্রফেশনালি নিচ্ছ না। শোনো, ফারজানা এখন ইন্ডাস্ট্রির টপ নায়িকা, নাম্বার 1। তিনি নিজে ফোন করে আমাদের পত্রিকার জন্য একটা ইন্টারভিউ দিতে চাচ্ছেন। সিনে জার্নালের জন্য এটি একটি মর্যাদাকর ঘটনা। আমি চাই তুমি যাও। ফারজানার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ এখন তুমিই নিতে পারবে। ঠিক আছে। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? আচ্ছা ম্যাডাম, আমি তো কমেডিয়ান নই, ভিলেন। আমাকে দেখে হাসার কোনো কারণ আছে বলে তো মনে করি না। হ্যাঁ, হাসছি কেন শুনবেন? বলুন। লাস্ট শটে আপনি কিরকম নার্ভাস হয়ে পড়েছিলেন? হ্যাঁ, কিছুটা নার্ভাস অবশ্য হয়েছিল। তাহলেই বুঝুন কেন হাসছিলাম। না, কিছুই তো বুঝলাম না। বুঝলেন না? বলছি শুনুন। পর্দাতে আপনি মেয়েদের সঙ্গে যে ধরনের আচরণ করেন তা দেখে দর্শকরা রেগে যায়, পারলে প্র্যাকটিক্যালি আপনাকে মারে আর কি। সেই আপনি শুটিং এর সময় মেয়েদের হাত ধরতে কিরকম নার্ভাস হয়ে যান, এটা ভেবে হাসছিলাম। বুঝছি, এরকম নার্ভাসনেস অবশ্য আমার নতুন নয়। শুনুন, বিয়ে করেছি প্রায় বছর 2 হলো। আচ্ছা, এখনো বউয়ের সামনে যেতেই কেমন যেন একটু নার্ভাস লাগে আর কি। তাই নাকি? আরে সাকিব ভাই। সাকিব ভাই, কেমন আছিস? সাকিব আপনি? পাশে আমাদের ইউনিটের শুটিং হচ্ছে। কার শুটিং? আনু ইসলামের। শুনলাম তুমি এখানে আছো, তাই দেখতে এলাম। চা খাবেন নাকি অন্য কিছু? কিচ্ছু খাবো না, শুধু তোমাকে দেখতে এসেছি। কেমন দেখছেন আমাকে? বাহ, চমৎকার। তোমাকে রানীর মতো লাগছে। বাহ, আমি তো এখন রানী, সমরখন্দ রাজ্যের রানী গুলবাহার। পরের শটে আমার ডায়লগ শুনবেন? শুনুন। শুনুন সেনাপতি, আমি এই মুল্লুকের রানী। আমার স্বামী বাদশাহ আমির হামজা অসুস্থ। দুরারোগ্য ব্যাধিতে এত অল্প বয়সে তিনি কেন আক্রান্ত হলেন? কাদের ষড়যন্ত্রে আমার বীর স্বামী আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন?
তাকে আমি জানি না ভেবেছ? আমি সব জানি। প্রয়োজনের মুহূর্তে তাদের মুখোশ উন্মোচন করে জনগণের সামনে তাদের আসল চেহারাটা দেখিয়ে দেব। অদ্ভুত, চমৎকার। আচ্ছা, আমি ভেবে পাই না এত ছবির এত সংলাপ তুমি মুখস্থ করো কি করে? তোমার যে ছবির সংখ্যা তো আমার কম, তবু আমি ডায়লগ মুখস্থ করতে পারি না। সাকিব ভাই, ডায়লগ মুখস্থ না হলে আমি পারফরমেন্সে স্বাচ্ছন্দ্য বোধ করি না। বেবি, তোমাকে যতই দেখি ততই আমি অভিভূত হয়ে যাই। মনে হয় সাকিব ভাই, আপনি শিল্পীকে বিয়ে করবেন। হঠাৎ এ কথা? না, মনে হলো তাই বললাম। শিল্পী খুব ভালো মেয়ে, খুব প্রমিজিং। সবচেয়ে বড় কথা, ও আপনাকে দারুণ ভালোবাসে। কি করে বুঝলে? বাহ, ওই তো সবাইকে বলে। ও আপনাকে ভালোবাসে, আপনি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করলে ও নাকি আত্মহত্যা করবে। ওর কথা কি সত্যি? সত্যি না হলে মেয়েদের ভালোবাসার কথা ঢাকঢোল পিটিয়ে কেউ বলে না। আর ছেলেরা ছেলেরা যদি সিরিয়াসলি কাউকে ভালোবাসে কি করে? ছেলেদের ভালোবাসা। এসব হাঙ্কি বাঙ্কি কথা ছাড়ান দেন। সামনের জুন মাসে আমার একটানা 7 দিনের শিডিউল দিতে হবো কইলাম। কিন্তু উনি তো ওর সময় একটানা 7 দিন শিডিউল দিতে পারবেন না। আরে আসুন আসুন, বসুন। কেমন আছেন? ভালো। উনি কোথায়? একটু বাইরে গেছেন। পিয়েসা, উনি কারা? নয়া হিরো না ভিলেন? উনি হচ্ছেন সিনে জার্নালের রিপোর্টার শিবলি মোহাম্মদ। হ্যাঁ, খুশি হইলাম ভাই, খুব খুশি হইলাম আপনার সঙ্গে পরিচিত হইয়া। আমি টি হোসেন, ওই ফিল্ম টিলিম বানাই আর কি। আপনার নাম অনেক শুনেছি। আগে তো খুব ভালো ভালো ছবি বানাতেন, এখন শুধু কমার্শিয়াল ছবি বানাচ্ছেন কেন? কমার্শিয়াল ছবি কি বানানো নাকি? না, তা নয়। পিএস সাহেব, আমি এখন জায়গা, আমি আমার কাকরাইল অফিসে আছি। আপনি বেবির লোকে কথা কইয়া আমার একটা ফোন করি। উঠি। বসুন বসুন, আর একটু বসুন না। ম্যাডাম এখনই চলে আসবেন। না রে ভাই, ভুলে গেছিলাম, আমার একটা জরুরি কাম আছে। যাই, আসি আসি। সাংবাদিক ভাই, সময় পাইলে একবার আমার অফিসে আইসেন, মেলা টেবিল টক করুন নাই। আসি। কি সরফরাজ সাহেব, ব্যথা কমলো? এই ব্যথা কমবার নয়, ব্যথাটা তোমার বুকে হলে না হয় বুঝতাম কমবে, কিন্তু ব্যথা তোমার মাথায়। আমার হার্ট মাথায় উঠে গেছে। তাই নাকি? কিভাবে? সকালবেলা বইয়ের ঝামটা খেয়ে বুক থেকে হার্টটা ধাই ধাই করে মাথায় উঠে গেছে। সেটা আবার ফিরে আসে কিভাবে? এই সোজা কথাটা বুঝলেন না? না, হিরোর মার খেয়ে। আরে মিয়া, এই লাইনে আপনার হওয়া উচিত ছিল কমেডিয়ান, তা না হয়ে হয়েছেন ভিলেন। হ্যাঁ, এই প্রসঙ্গে তাহলে আপনাকে একটা গল্প বলি, শুনুন। এই, তুমি যাও। শুনুন, ভদ্রলোকের 2 স্ত্রী। ভদ্রলোকের 2 স্ত্রী হয় নাকি? ম্যাডামের সাথে আমি আছি প্রায় 4 বছর। বিশ্বাস করুন, একটু বাড়িয়ে বলছি না, ওনার মতো ডিসিপ্লিন, ম্যাটিকুলাস এবং রেসপন্সিবল মানুষ আমি আর দেখিনি। আপনার সাথে ওনার আচরণটা ছিল নর্মাল বিহেভিয়ারের অপোজিট। উনি এলেন বোধহয়। সরি, একটু আসতে দেরি হয়ে গেল। বসুন। চন্দন, তুমি অফিসে যাও। তারপর সে বিষয়ে খুব রেগে আছেন আমার উপর, তাই না? আরে ভাই, আমরা নায়িকা বলে কি আমাদের মুড অফে থাকা চলবে না নাকি? তা থাকবে না কেন? মানুষ কিন্তু তা বোঝে না। সবার সাথে হেসে কথা বলতে, উৎফুল্ল থাকতে আমরা যেন বাধ্য। ক্যামেরা, সেট, পার্টি, অনুষ্ঠান এসবের বাইরেও যে আমরা মানুষ, আমাদের জীবনেও যে দুঃখ, বেদনা, হাসি, কান্না থাকতে পারে, এটা যেন কেউ ভাবতেই পারে না। তারপর শিবলি সাহেব, ইন্টারভিউ ডিজাইনটা করেছেন? জি না, আগে কথা বলবো তারপর ডিজাইন। তবে প্রিপারেশন তো একটা আছেই। শোনো শিল্পী,
ভালোবাসা মনের ব্যাপার, জোর করে আদায় করা যায় না। এই আমাকে দেখো, আমিও তো একজনকে ভালোবাসি। কি আছে ওর মধ্যে? ইন্ডাস্ট্রির টপ হিরোইন, এই কি ওর যোগ্যতা? সবকিছু আপনি ভালো করে জানেন না ওর সম্পর্কে। হ্যাঁ জানি। তবু ওকেই কেন ভালোবাসবেন? তোমার ভালোবাসারও কি স্পেসিফিক কোনো কারণ আছে? শোনো শিল্পী, তুমি খুব ভালো মেয়ে, চমৎকার এক সরলতা আছে তোমার মধ্যে। তুমি ভুলে যাচ্ছ কেন তুমি নায়িকা, পাবলিক ফিগার। তোমার কথাবার্তা, আচার আচরণ সবাই ফলো করে। আমি চাই। বসো, আজ ডিনার না করে যাবে। যাও, হাতে পানি দিয়ে ফ্রেশ হয়ে যাও। ছোটবেলা থেকে আমি ফ্যাশন করা, সাজগোজ করা খুব পছন্দ করতাম। এসব বিষয়ে আমার বাবা মা আমাকে খুব এনকারেজ করতেন। কলেজে পড়ার সময় আমি ফ্যাশন শোর সাথে যুক্ত হই। ইচ্ছে ছিল বড় হয়ে ডিজাইনার হব। ফিল্মে আসাটা আমার জীবনে একটা হঠাৎ ঘটনা। তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। বিস্তর অবসর, আজ এখানে কাল ওখানে ফ্যাশন শো করে বেড়াচ্ছি। এর মধ্যে একদিন পরিচালক মোহাম্মদ ইস্তিয়াক আমাকে তার একটা ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলেন। একটা লাভ স্টোরি, একজোড়া নতুন নায়ক নায়িকা দরকার। আপনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন? না, ফিল্মে আসব এটা কখনো ভাবিনি। তবে এই জগৎটার প্রতি বরাবরই আমার একটা আকর্ষণ তো ছিলই। ফ্যামিলির তরফ থেকে কোনো বাধা ছিল না? ছিল, কিন্তু আমার অসম্ভব উদার বাবা আমার পক্ষে ছিলেন। অসম্ভব ফিল্মে অভিনয় করা তোর আর চলবে না। আহা, বেবি তো রেগুলার অভিনয় করতে যাচ্ছে না। তুমি জানো না, এ হচ্ছে এক ধরনের নেশা। দেখলে না অনু আপুর ছেলেটা ফিল্মে অভিনয় করতে গিয়ে ব্যবসা বাণিজ্য কিভাবে নষ্ট করে ফেললো। বুঝলাম, কিন্তু আমার বেবি তো এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছে না। ইটস জাস্ট ফর ফান। আমারই ভুল হয়েছে। ও যা খুশি তাই করছে, আমি কিচ্ছু বলি না। আচ্ছা আচ্ছা, ওকে আজ পর্যন্ত খারাপ কিছু করেছে? শি ইজ মাই ডটার। শি কান্ট ডু এনিথিং হুইচ ইজ নট অ্যাকসেপ্টেড বাই অল। তোমরা বাপ বেটিতে যা খুশি তাই করো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। থ্যাংক ইউ। শোন বেবি, I have supported you, but you should be very much cautious and careful. বাপি, ইস্তিয়াক ভাইকে আসতে বলবো? কোথায়? বাসায় কি একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে বলেছে। ও নো নো নো, বাসায় আসতে বলার দরকার নেই। তোর মা রেগে যেতে পারে। তার চেয়ে তুই বরং আমার অফিস আসতে বলে দে। ওকে বাপি। কিরে, এত রাত হলো কেন? শুটিং শেষ হতে দেরি হলো যে। কাল থেকে তোরা শুটিং করা চলবে না। ওসব ফিল্ম আর প্রয়োজন নেই। কি আবল তাবল বলছো? ফিল্মের কাজ সম্বন্ধে কোনো ধারণা আছে তোমার? এতদূর কাজ করে এসেও এখন বাদ দিতে পারবে? যারা টাকা ইনভেস্ট করেছে তাদের কি পরিমাণ লস হবে ভেবে দেখেছো? ওদের সব লস আমরা পুষিয়ে দেবো, হলো তো? পাগলের মতো কথা বলো না। যা তোমার, যা ফ্রেশ হয়ে আয়। তোর জন্য আমার সবাই না খেয়ে বসে আছে। বাবা, মা কিন্তু বেশ রেগে গেছে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। কিরে মা, বেবি কি করছিস? এসে বাপি। কেমন লাগছে রে ফিল্মে কাজ করতে? খুব ভালো লাগছে। আচ্ছা, আমাদের ইউনিটটা খুব ভালো, আমাকে সবাই খুব হেল্প করে। গুড। তা ভর্তি হওয়ার কথা কিছু ভাবছিস? ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করব, মাস কমিউনিকেশনে। তাহলে একটু প্রিপারেশন নেই? ও বাপি, তুমি একটু ভেবো না, আমি সময় মতো প্রিপারেশনটা নিয়ে নেব। That's good. I have got every confidence on you. বাপি, ডিরেক্টর গোলাম শফি তার ছবিতে অভিনয়ের জন্য আমাকে খুব ধরেছে। আমি তোমার সাথে কথা বলতে বলেছি। তা আমি কি বলবো? তোর ওপিনিয়ন তুই দিয়ে দিতি। না, আমি তোমার সাথে কথা বলতে বলেছি। তোর কি ইচ্ছে?
আমার তোমরা যা বলবে আমি তাই করব। আমি যদি বলি তুই মনে মনে একটা ডিসিশন নিয়ে ফেলেছিস, যাও, এমনি এক কথা বলবে না। আসল কথাটা কি বলবো জানি না। তুই এই ছবিটা করতে চাস? হ্যাঁ রে, ফিল্মে কাজ করতে ভালো লাগে তোর? হ্যাঁ। তাহলে কর। কিন্তু মা? তোর মাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। ও বাপি, থ্যাংক ইউ বাপি, থ্যাংক ইউ। তা আমাকে একদিন তোদের শুটিং দেখাতে নিয়ে যাবি না? তুমি যাবে শুটিংয়ে? সত্যি? সত্যি যাব। তাহলে চলো, কালই শুটিংয়ে যাবে ঝিটকায়। অ্যাক্সিডেন্টের পর আমি বেঁচে থাকলাম আমাদের ড্রাইভার। কিন্তু সবচেয়ে ভালো মানুষটি আমার বাপি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। যে জীবন আমার বাপিকে ছিনিয়ে নিয়েছে, সেই জীবনের মধ্যেই আমি বিলীন হয়ে গেলাম। আমার বাপি সিনেমায় কাজ করতে আমাকে এনকারেজ করেছিলেন। তার উৎসাহ শেষ পর্যন্ত আমাকে সেটেল করে দিল এই রঙিন জীবনেই। সরি, এসব কথা আপনাকে মনে করে দিতে চাইনি আমি। আজ থাক, টেলিফোন করে পরে সময় ঠিক করে নেবো, কেমন? শিওর। কি ব্যাপার আম্মু, এত রাত্রে এখানে কি করছো? বেবি আছে ঘরের ভেতর। কেন, আবার কি হয়েছে? খুব কষ্ট পাচ্ছে বেচারি। জীবন, ঘুমোবি না বাবা? ঘুম আসছে না তো। আপু কোথায়? ঘরের ভেতর। আপুর কষ্ট আমার একদম ভালো লাগছে না। একটি ঘটনাই কি তোমার জীবনে সবচেয়ে বড় হয়ে থাকবে? ঘটনাটা যদি এরকম হয় তাহলে তো সেটা বড় হয়ে থাকবেই। কিন্তু তার তো পরিসমাপ্তি ঘটে গেছে। সব ঘটনায় কি শেষ হয়ে যায় সাকিব ভাই? তোমার এসব হেয়ালিপূর্ণ কথাবার্তা আমি একদম বুঝতে পারি না। সাকিব ভাই, আমি কোনো হেয়ালি করে কথা বলছি না। বেবি, তুমি কি শুধু তোমার দিকটাই দেখবে? আমার অবস্থাটা কি একটু বোঝার চেষ্টা করবে না? সাকিব ভাই, আপনি অনেক বড় শিল্পী, ইন্ডাস্ট্রিতে আমার চেয়ে সিনিয়র। আপনি অনেক কিছুই বোঝেন, মানুষের মন বোঝেন না। বোধ হয় না। সাকিব ভাই, আপনি বরং শিল্পীকে বিয়ে করবেন, ও আপনাকে ভীষণ ভালোবাসে। থাক, আর উপদেশ দিতে হবে না। হিরো, আসুন। আমার আজ কাজ করতে ভালো লাগছে না শফি ভাই, আসি। ব্যাপার কি? জি, আমি জানি না। যেভাবে কাজ করছো তাতে হবে, তবে তোমার টার্গেট হচ্ছে ওই বিশেষ প্রসঙ্গটা বের করা। চেষ্টা তো করছি। হ্যাঁ, আমি অ্যাকাউন্টসকে বলে দিয়েছি তোমাকে কিছু অ্যাডভান্স দেবে, যাওয়ার সময় নিয়ে যেতে। ফারজানার ফিল্মে আসার ঘটনাটা জেনেছি, খুবই দুঃখজনক অভিজ্ঞতা। আই ফিল পিটি ফর হার। শিবলি, তুমি কিন্তু ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ছো। অ্যাজ এ জার্নালিস্ট, ডোন্ট বি ইমোশনালি অ্যাটাচড। আমি চেষ্টা করবো খলিল ভাই। এসো। এই যে সব কি মুশকিল বললাম কোন দেখি? ফারজানার লগে কাম করবো না সাকিব মিয়া? হলোটা কি?
ছবির 70% কাম শেষ, হিরো কয়ে দিল এই হিরোইনের সাথে কাম করবো না। ফাইজলামি, একটা ফাইজলামি। আচ্ছা সুশান, ছবির বাকি কাজ এই হিরোরে বাদ দিয়ে করুন জানে? করা যাবে না কেন? কাহিনীর ডাইমেনশনটা একটু চেঞ্জ করে দিলেই বাকি কাজ করা যাবে। হ্যাঁ তাই করেন, তাই করেন। এই যন্ত্রণার ভালো থাকে না, বুঝলেন? না, এটাও করা ঠিক হবে না, ইমেজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা তোফা ভাই, আমি ভাবছি অন্য কথা। সাকিব ফারজানার সাথে অভিনয় করবে না কেন? এইটাও একটা চিন্তার বিষয়। আচ্ছা ফারজানা কি কইব, আসলে তার ব্যাপারটা কি? কি পাগলামো শুরু করেছেন? এই কথা বলতেই কি তুমি ফোন করেছো? বুঝতে পারছেন না, এসব জানাজানি হলে কত কি হতে পারে, পত্রিকায় খবর হবে। প্রেসকে তুমি খুব ভয় পাও না? না, প্রেসকে আমি ভয় পাই না, আমি ভয় পাই স্ক্যান্ডালকে। আমার ডিসিশন তো আমি বলেই দিয়েছি। সাকিব ভাই, আপনি একজন সিনিয়র আর্টিস্ট, আপনার কত পপুলারিটি, মানুষ আপনাকে কত শ্রদ্ধা করে। your seniority, popularity and respect. কাল আপনি শুটিংয়ে আসবেন, গোলাম শফির সেটে আসবেন। কিন্তু কোনো কিন্তু নয়, কাল দেখা হবে। ওকে, বাই। আপনি আমাকে অনেক সময় দিয়েছেন, আপনার জীবন, আপনার ক্যারিয়ার সম্পর্কে অনেক কথা বলেছেন, কিন্তু ম্যাডাম আপনি আপনার জীবনের ঘটে যাওয়া একটা বিশেষ অধ্যায় সম্পর্কে আমাকে কিছুই বলেননি। কোন অধ্যায়ের কথা জানতে চাইছেন? মশরুর নামে একজন মানুষ এসেছিল আপনার জীবনে। এটা তো একান্তই ব্যক্তিগত ব্যাপার। তা ঠিক, এগুলি তারকা জীবনের একটা গ্লানিকর দিক। তাদের ব্যক্তিগত ঘটনাও নিউজ আইটেম হয়ে যায়। আচ্ছা, আপনারা যারা কনসিয়াস জার্নালিস্ট আছেন, তারা কি এইসব প্রসঙ্গে এড়িয়ে যেতে পারেন না? না, পারি না, কারণ ভক্তরা তো তাদের প্রিয় তারকাদের তারকা জীবন পর্দাতেই দেখতে পায়। ক্রমশ তারা আগ্রহী হয় পর্দার বাইরে তাদের প্রিয়, অতি প্রিয় তারকার ব্যক্তি জীবন, আচার আচরণ সম্পর্কে জানতে চাইলেই কি জানাতে হবে? আর সেক্ষেত্রে অবশ্য কনসার্ন রিপোর্টারের দৃষ্টিভঙ্গিটা খুব ইম্পর্টেন্ট। তিনি কিভাবে বিষয়টা হ্যান্ডেল করেন তার উপর নির্ভর করে সংশ্লিষ্ট তারকার ইমেজ। এই প্রসঙ্গে আমি যদি কোনো কথা বলতে না চাই? সে স্বাধীনতা অবশ্য আপনার আছে, কিন্তু যে মানুষটিকে ঘিরে, আপনাকে ঘিরে একটা রহস্য চারিদিকে ছড়িয়ে আছে, অন্তত তা দূর করবার জন্য আপনার উচিত আসল কথা বলা। ঠিক আছে, বলুন কি জানতে চান? মশরুরকে আপনি ভালোবেসেছিলেন? ভালোবেসেছিলাম, হ্যাঁ ভালোবেসেছিলাম। আপনাদের পরিচয় হলো কিভাবে? ব্যাংককে এক ছবির শুটিংয়ে ওর সাথে আমার প্রথম পরিচয়। Hey ma'am, what do you want? Nothing. Can I sit here? Oh, sure. আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? আপনি বাঙালি? হ্যাঁ। তাহলে এতক্ষণ ইংরেজিতে কথা বলছিলেন কেন? আপনি যে বলছিলেন। কিছু বলবেন? হ্যাঁ। বলুন। আপনি খুব সুন্দর। ক্যামেরা রেডি, অ্যাকশন। ওকে, কাট। দেখো ভাই, হ্যাঁ বলো। আমাদের নেক্সট স্পটটা কোথায়? সমুদ্রা কোকোডাইল ফার্মে। ও বেবি, জি? তুমি একটু বসো, আমি এক্ষুনি আসতেছি। ঠিক আছে।
আপনি কি চান বলুন তো? কিছু না। তাহলে এখানে কেন আসেন বারবার? ভালো লাগে তাই। দেখুন, আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। ও আই এম সরি। ঠিক আছে, আর করব না। আমি কি একটু বসতে পারি? না। আচ্ছা ঠিক আছে, চল। শুনুন, জি না কিছু না, যান। আপনি ফুল কি ব্যাপার বলুন তো? দিতে ইচ্ছে হলো তাই। আপনার মতলবটা কি? মতলব আপাতত এই ফুলগুলো আপনাকে দেয়া। আচ্ছা, আপনি কেন আমাকে বারবার ফোন করেন? বোঝেন না? জি বেবি, আমি আপনাকে ভালোবাসি। না না বেবি, আমি আপনার সবগুলো ছবি দেখেছি। বিশ্বাস করুন, স্টার হিসেবে নয়, একজন মর্যাদাবান নারী হিসেবে, একজন আটপুরের রমণী হিসেবে আমি আপনাকে ভালোবাসি। এইভাবে বলবেন না প্লিজ, আমার ভীষণ ভয় হয়। ভালোবাসলে ভয় পেতে হয়। আশা নিরাশার দোলাচলে ভালোবাসারও গভীরতর হয়। আমি তাহলে চলি। চা খেয়ে যান। আজকে চা খাবো না। চলি। আচ্ছা। সহ্য করো। কি ব্যাপার, তোরা সবাই চুপচাপ কেন? মা, কি হয়েছে মা? কি এটা? পড়ে দেখ। এসব সত্যি? হ্যাঁ সত্যি। জীবনের বন্ধুরা এসব নিয়ে ওকে অনেক এলোমেলো কথা শোনাচ্ছে। মান সম্মান কিছুই আর থাকলো না। শোনো, আমি ব্যাংককে চলে যেতে চাই। কেন? দেখি না, ব্যবসাটা যদি আবার গোছাতে পারি। যেতে চাইলে যাও, কিন্তু তুমি তো এখানে থেকেও কিছু করতে পারো। আসলে দেশে তো আমি কাউকে চিনি না। শোনো, আমি ফিল্মে ব্যস্ত, জীবন ব্যস্ত লেখাপড়ায়। আমার বাপির
বিরাট ব্যবসা, দেখাশোনা করার কেউ নেই। তুমি যদি কিছু মনে না করো, আমাদের ব্যবসাটার দায়িত্ব তুমি নিতে পারো। না মানে এটা কি ভালো দেখাবে? না, তোমার কাছে যদি ব্যাপারটা অসম্মানজনক মনে হয় তাহলে থাক। না মানে শোনো, আমি মা এবং জীবনের সাথে এ ব্যাপারে আলাপ করেছি। তুমি যদি আমাদের ব্যবসার দায়িত্ব নাও, ওরা বরং খুশিই হবে। ও কি হয়েছে বাসুর? বাসুর কি হয়েছে তোমার? কি হয়েছে? কথা বলো না কেন? কি ব্যাপার? কি হয়েছে মা? চন্দন, মানে কি ব্যাপার? কথা বলছো না কেন? আপনাদের কনসাল্টিং ফার্মের অ্যাকাউন্ট থেকে 50 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট উইথড্র করা হয়েছে। কেন, কোনো কাজে ইনভেস্ট করা হবে নাকি? জি না ম্যাডাম। তাহলে কে কে উঠিয়ে নিয়েছে? কথা বলছো না কেন মা? জীবন, তোর হাজবেন্ড। চন্দন? জি ম্যাডাম, উনি নিজে ব্যাংকে গিয়ে চেকের পেমেন্ট রিসিভ করেছেন। ম্যাডাম, আমরা কি থানায় ডায়েরি করব? স্যারকে কোথাও পাওয়া যাচ্ছে না। সকালে গাড়িতে অফিসে গিয়েছিলেন, দুপুরে গাড়ি ছাড়াই বেরিয়ে গেছেন। চন্দন, তুমি এখন যাও। মাশরুর, কেন তুমি এমন করলে? আমাকে ছোট করলে সবার সামনে। মশরুর সাহেবের আর কোনো খবর পাননি? খবর পেয়েছি। শেষ পর্যন্ত তুমি জিতে গেলে ফারজানা। শিল্পী বিয়ে করার সিদ্ধান্ত নিলাম, ওর ভালোবাসারই জয় হলো। কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আমাদের দোয়া করবেন আপা। নিশ্চয়ই। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। প্লিজ এ নিয়ে এখনই কোনো নিউজ না প্লিজ। চলো শিল্পী, আমরা একটু শফি ভাইয়ের সাথে দেখা করে আসি। চলো চলো আসি ফারজানা, খোদা হাফেজ, দেখা হবে পরে। মশরুর সাহেব এখন কোথায়? আসুন আমার সাথে। কোথায়? আসুন। আমাকে বাসায় নিয়ে এলেন কেন? আসুন। আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? উনি
উনি কে? আমার স্বামী মাসরুর, আমার ভালোবাসা, যাকে নিয়ে আপনাদের এত কিউরিসিটি। মশরু সাহেব আপনার বাড়িতে? ও চলে যাওয়ার মাসখানেক পরে জানতে পারলাম সিগনেচার জাল করে ব্যাংকের সমস্ত টাকা উঠিয়ে নিয়েছে আমাদের কোম্পানির পুরনো অ্যাকাউন্ট্যান্ট। কি বলছেন? তাহলে মশরু সাহেব চলে গেলেন কেন? শুনবেন, একদিন পুরনো কাপড় ঘাটতে গিয়ে পেয়ে গেলাম একটা ডায়েরি, মশরুরের ডায়েরি। পড়লাম, নিদারুণ এক সত্যকে আবিষ্কার করলাম সেখানে। বেবি, জটিল অসুখটা দারুণ কষ্ট দিচ্ছে আমাকে। তোমাকে জানতে দিচ্ছি না, কারণ তোমার জীবনের অসুখী চেহারা আমি চিন্তা করতে পারি না। ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচব না আমি, তাই দূরে চলে যাচ্ছি সবার অলক্ষ্যে। তোমাকে সুখী দেখতে চেয়েছি। শেষ পর্যন্ত ও আমার কাছে ফিরে এসেছে, একটু সহানুভূতি, একটু ভালোবাসার জন্য। আমার ভালোবাসা তো আমার কাছে ফিরে আসবে, কি বলেন? এই প্রসঙ্গটা তোলার জন্য আমি দুঃখিত। আমি আসি। শুনুন, আমার ইন্টারভিউ তো শেষ হয়নি। সব ইন্টারভিউ ছাপা যায় না, সব কথা প্রকাশ করা যায় কি?